সকাল সকাল সাজুগুজু করে বিয়েতে গেলাম, বিয়ে থেকে ভাটিয়ারিতে গেলাম, ভাটিয়ারি থেকে আবার টানেলে গেলাম। তো আমার আজকের ব্লগ এই সব নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল প্রায় 10টা বাজে আমি রেডি হয়ে চলে গেলাম আগ্রাবাদ হোটেল সেন্ট মার্টিনে। ওখানে আমাদের সব লেডিসরা আছে যাদেরকে আমি শাড়ি পরাতে যাচ্ছি, সেই জন্যই আমার এত আর্লি রেডি হয়ে যাওয়া। 10টা বাজে আসতে আমি রেডি হয়ে চলে আসছি, আর এখনো রেডি হইতেছে। গিয়ে দেখলাম ওরা মাত্র মেকআপটা শুরু করেছে, এখনো প্রপারলি রেডি হয় নাই। তো ওদের মেকআপ করা শেষ হলে তারপর আমি ওদেরকে শাড়ি পরাবো। শাড়ি পরাচ্ছে এই পর্যন্ত সবাইকে পরাইছি। দেখো তোমার আম্মুকে দেখাও। এর মধ্যে বাকিরা চলে আসলো, তাদেরকে আমি সবাইকে শাড়ি পরিয়ে দিলাম। টোটাল আমি 7 জনকে শাড়ি পরিয়েছি। ওরা আসলে পার্লারে শাড়ি পরার কথা ছিল, তো পার্লারে পার শাড়ি পরাতে 300 টাকার মতো যায়। আমি ওদেরকে বললাম তোমরা সবাই বা 3 সাথে 2100 টাকা আমাকে দিয়ে দাও, যেহেতু আমি তোমাদের সবাইকে শাড়ি পরিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে জাস্ট 15 মিনিটসের মধ্যে রেডি হয়েছি। মেকআপ এতটা হেভি করিনি, যেহেতু ডে লাইটে বিয়ে। তো আমরা পৌঁছে গেলাম ক্লাবে। বিয়েটা ছিল 5th এভিনিউ পাঁচলাইশে। যাও যাও সবাই খাবার টেবিলে যাও, যাও খাবার টেবিলে যাও, যাও যাও রেডি হয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে সব সুন্দরীদের দল, এদের সবাইকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। তো বিয়েটা বেসিক্যালি আমার দুলা ভাইয়ের কাজিনের মেয়ের। তো ওকে আমি একদম ছোটবেলায় দেখেছিলাম, মানে একদম ছোট, খুব দুষ্টামি করতো। এখন সে বড় হয়ে গিয়েছে, ওর বিয়ে ভাবতেই আসলে অবাক লাগছে। তো যেহেতু আমার বিয়ের ডেকোরেশনগুলো খুব ভালো লাগে, আর আমি কিছু বিয়ে বা হলুদের প্রপসের কাজও করি, তা আমি দেখছিলাম কোনটা কিভাবে সাজিয়েছে। আমরা সবাই মিলে উপরে উঠছি, দোতলায় হচ্ছে খাবার। বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই সবাই আমাদেরকে বললো তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, বিয়ে বাড়িতে না খেলে খাবার পরে পাওয়া যাবে না। এদিকে জারিফ তার কাজিনদের পিকচার তুলে দিচ্ছিল। যে ক্লাবে ঢোকা মাত্রই সবাই বসে গেল চেয়ারে। আজকে প্রায় 2-3 বছর আমি কোনো বিয়েতেই অ্যাটেন্ড করি না। তো প্রায় 3 কি 4 বছর পর আমি একটা বিয়েতে অ্যাটেন্ড করছি। তো বিয়ে বাড়ির খাবারের প্রতি আমার এতটা কখনো ক্রেভিং ছিল না, বাট এবার কেন যেন খুব ইচ্ছে করছিল যে বিয়ে বাড়ির খানা খাই। আর একটু কমন আর খাবার খেয়ে উঠে গেলাম, বাকিদের জন্য ওয়েট করছি। সবার খাওয়া শেষ হলে আমরা বর আর কনেকে দেখতে নিচে যাব। এটা হচ্ছে বর আর কনের স্পেশাল ডাইনিং। তো ওটার সামনে দাঁড়িয়ে মোমো কিছু পিকচার তুলছিল। আমি মোমোকে বললাম আমার একটা অ্যাকশন মুডে একটা পিকচার তুলে দিবে। আমি আমার ড্র্যাপিং ড্রেসটা জাস্ট এভাবে বাতাসে উড়াবো, আর সেটা যেন এরকম ফ্লাই করতে থাকে, বাট মোমো ছবিটা তুলতে পারলো না। এই ড্রেসটা আমি যখন কিনেছিলাম তখন আমার ওয়েট 82 ছিল, তার মানে আমি কি পরিমাণ মোটা ছিলাম, তাই একটু ওভার সাইজ নিয়েছিলাম ড্রেসটা। এখন এটার কারণে ড্রেসটা এত লুজ আর আমার ক্যারি করতে খুবই ঝামেলা হচ্ছিল। আমি ভাবছিলাম বর আর কনের এন্ট্রি হয়ে গিয়েছে কিনা, কিন্তু গিয়ে দেখলাম মাত্র এন্ট্রি হচ্ছে। তো তাড়াতাড়ি আমি একটু সামনে চলে গেলাম কিছু ফুটেজ নেওয়ার জন্য। আমার খুবই ইচ্ছা করছিল নেহাকে দেখতে কেমন লাগছে। ও একেবারে লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। ওরা জায়গা খালি করতেছে না, তো আমরা কেমনে যাবো? বুঝছি তো, একটু সময় দেন। হেরে ছবি তুলতেছে, হেরে ছবি তুলতেই দেয় নাই। এখানে কবির ভাই খুবই তাড়াহুড়া করছে যাতে সবাই মিলে ছবি তোলা শেষ করে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি, কারণ আজকে তাদের অনেক প্ল্যান। এখান থেকে তারা ভাটিয়ারি যাবে, ভাটিয়ারি থেকে আবার টানেল দেখতে যাবে। সো তাড়াতাড়ি এখানে কাজ শেষ করে আমাদেরকে বের হয়ে যেতে হবে। তো আমি ওদের সবার পিকচার তুলে দিচ্ছিলাম। আপু আবার এখানে বসে গেল, সে বললো যে আমারও পিকচার তুলে দে, ভিডিও করে দে। এগুলো করতে করতে আসলে আমাদের লেট হয়ে গিয়েছে। আমি আবার এখানে একটু মাথা খাটালাম। আমি ওদেরকে বললাম যে দিনের আলোতে যদি ভাটিয়ারিতে আপনারা না যান, সন্ধ্যায় গিয়ে একটুও মজা পাবেন না, ভালো কোনো ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। তা আমার কথা শুনে সবাই খুব তাড়াহুড়া করে বের হয়ে গেল। আমাদের গাড়ির ড্রাইভার মেবি খেতে বসেছে, তাই আমাদের একটু ওয়েট করা লাগছিল। আর আমি সেই শটটা নেওয়ার জন্য দেখেন যতবারই আমি এই শটটা নিতে যাই কেউ না কেউ সামনে চলে আসে। টোটাল আমি মনে হয় 4-5টা শট নেওয়ার পর ফাইনালি আমি পারফেক্ট একটা শট পেয়েছি, যেখানে ব্যাকগ্রাউন্ডে কোনো মানুষ নেই। আমার খুব ইচ্ছে করছিল বিয়ের গাড়ি দেখি, কিন্তু এটা কি, এটা মনে হচ্ছে নতুন একটা গাড়ি কিনেছে, তাই একটা পুকি একটা ব্যান্ড দিয়ে রেখেছে শুধুমাত্র, আর কোনো ফুলই নেই, মানে গাড়ি সাজানোই হয়নি টোটালি। তো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন যাব ভাটিয়ারি। এইটা নতুন ব্রিজ, এটা কোন দিকে যে নামে আমি নিজেও জানি না। এটা মনে হয় এখানের ওইদিকে নামবে, এটা মনে হচ্ছে।
ব্লাউজ পিস সহ মানে বাদেই 12 হয় পরে ব্লাউজ পিস ও করতে মা আমার জেনারেল এত দামি শাড়ি আমি করতে পুরো দিচ্ছে যে ময়লা এটা ভালো লাগে বুঝছেন না স্যার ওই যে আমরা ওই দিক দিয়ে তোমরা পাহাড়ের ভিতর দিয়েছো না এই রোদ পড়তেছে যে কি সুন্দর লাগতেছে গাছটা তাই না পাহাড়িয়া পাবে পাহাড় হ্যাঁ ভাবলেই তো হয়ে গেল এগুলো পাহাড়ি কাশফুল নরমাল কাশফুলের মতো না এগুলো একটু মোটা মোটা সুন্দর লাগতেছে রোদ আমরা খুব তাড়াতাড়ি ভাটিয়ারি পৌঁছে গেছি নতুন ফ্লাইওভার ওপেন হওয়ার কারণে। ও এখন অবশ্য আমরা একটু উঁচা গাড়িতে আছি উপর থেকে দেখা যাচ্ছে প্রাইভেট কারে আসে ওরা আসতেছে যে ওরা দেখবে না এটা যারা ইলেকশনে দাঁড়াবে এরা তো এখানে ঢুকা পুরাই ব্যান এরা তো ঢুকতেই পারবে না এখানে তাহলে কই চাচু বাল কবি দিবেন তারা মিলিটারি একাডেমিতে ঢুকতে দেখো আগে তো লাঠি দিয়েও পিড়ে এখন শীতকাল তো এই জন্য পানি একটু কম দেখতেছি আমি আইছি আমার কাছে এই জিনিসগুলো খুব সুন্দর লাগে এই যেগুলো গল্পের এগুলো আমার অনুষ্ঠান হয় না এখানে ফটোশুট করছি আমি কইরা খাইতেছ না নেন একটা নেন এভাবে হ্যাঁ এটা নিব ভাব নিয়ে নেন হ্যাঁ চশমা পরে খান না তুমি খাও সুন্দর করে খাও চিনি ছাড়া কোনটা ও খুব সাবধানে খাচ্ছে যেন লিপস্টিক না লাগে চিনি ছাড়া দেখি ওটা 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 বড় চিনি ছাড়া এখানে করেন দেখেন এখানে অনেক সুন্দর পুরো সবাই আসে দেখেন ধরেন না তুই কর করেন না এটা তো করেন তুই পরে এটা ইয়ে করে না দিবি না কিচ্ছু করবো না এগুলো আপনাদেরকেই দিব এই পরে ইয়ে করে দিছে রে সেটা করে আপনাদের দিছে দিয়ে ছোট করে দিব দাদা আসো এই সবাই হাঁটো কবির ভিডিও আসো আসো ওকে একটু স্টাইল নিয়ে হাঁটো হ্যাঁ এই যে এখন শুরু হয়েছে। হ্যাঁ লাল মিয়া পাটারির কোয়ার্টার গ্রুপ আসো আমি আস্তে হাঁটো তোমরা এত জোরে হাঁটলে তো আমি কি ওই পিছনে গুলো নিতে পারতেছি না আমাদেরকে নিবেন এই সবাই আসো শুনেন চাচা আপনি দাঁড়িয়ে আমরা যাই ক্রস করে আর পিছনে যাই আপনার ক্রস আপনি দাঁড়ান এখানে ভিডিও হইতেছে ওরা ছবি তোলার জন্য দাঁড়ায় আছে হ্যালো তোমরা কিন্তু ভিডিওতে আসতেছো না না কাছে আসে তোমরা কোন ভিডিও এই থেকে তুললে হবে না তো কাছে আসো আসতে থাকো সারান এখানে খেলো নাই আমি মোবাইলের ছবি দেখি না একটু দেখাই দিও সেটা আনো এদিকে আসো ভিডিও করতেছে কবি লাল মিয়া পাটারির উত্তরসূরিরা আপনাদের কি মনে আছে 90 দশকে যখন বিয়ে বাড়িতে ভিডিও হতো তখন এভাবেই সবাই ক্যামেরা দেখে খুব আস্তে আস্তে হেঁটে যেত যাতে তাদেরকে ক্যামেরাতে অনেকক্ষণ পর্যন্ত ক্যাপচার করা হয় এখানেও কিছুটা সেরকম কাহিনী চলছিল। প্রভোক্সের সামনে গিয়ে প্রভোক করো যাও অনেক দিন থাকে না ওই ছবিগুলো ওয়াশ করা হয় দেখো এই ছবিগুলো কই জায়গা এখন তো আঙুলে চাপে শেষ খুব আপনি উঠায় বাসে আসতে কেন উড়ে যাও যে ডাটা গাছ তুলে নিয়ে গেছে একটা হাঁস ভাটিয়ারি থেকে রওনা দিয়ে আমরা আবার হোটেলে আসলাম কারণ সবাই ড্রেস চেঞ্জ করবে শাড়ি পরে কেউ টানেল পর্যন্ত যেতে পারবে না। আমি আর কি করব আমি তো ড্রেস চেঞ্জ করতে পারবো না কারণ আমাকে বাসে যেতে হবে। সো আমি আবার এখানে একটু টাইম পাস করছিলাম ততক্ষণে সবাই ড্রেস চেঞ্জ করে আসছে। যেহেতু কবির ভাইয়ের ছোট ভাই একদিন পরে এসেছে ওরা কেউ পতেঙ্গায় যায়নি তাই ওদেরকে নিয়ে সবার আগে পতেঙ্গায় যাওয়া হলো। আজকে যেহেতু ফ্রাইডে ছিল প্রচুর মানুষ ছিল যার কারণে আমরা বেশিক্ষণ স্টে করলাম না আমরা টানেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাট এখানে রাতের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে মানুষগুলো না থাকলে আরো ভালো লাগতো। চট্টগ্রামে থাকার পরেও আজকে কিন্তু আমি প্রথম টানেল দেখতে যাচ্ছি। তো এখানে বঙ্গবন্ধু যে নামটা ছিল সেটা উঠিয়ে ফেলা হয়েছে আর আমি অনেক এক্সাইটেড। আমি আজকে ফার্স্ট টাইম টানেলে যাচ্ছি শুধু টানেলের নাম শুনেছি বাট কখনোই যাওয়া হয়নি তাই যেহেতু যাচ্ছি অনেক বেশি এক্সাইটেড ফিল করছিলাম আর আমি ঠিক ফ্রন্ট সিটেই বসেছি যাতে আমি ভিডিও করতে পারি।
এই যে অলরেডি আমরা কিন্তু টানেলের ভেতরে, ভাবতেই খুব ভালো লাগছে যে আমাদের উপরে নিচে চারপাশে পানি, পানির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা খুবই স্লো মোশনে যেতে বললাম ড্রাইভারকে। আর যখন গাড়ি 40-তে ছিল আমাদের যেতে সময় লেগেছে প্রায় 5 মিনিটের মতো, বাট এরপরে যখন উনি 120-এ গাড়ি ড্রাইভ করেছে তখন আমাদের পুরো টানেলটা ক্রস করতে শুধুমাত্র 2 মিনিট সময় লেগেছে। টানেলের ভেতরে তো গাড়ি স্টপ করার কোনো ওয়ে নেই, আর টানেলের ঠিক ফ্রন্টে যেখানে টোল দেওয়া হয় সেখানেও কিন্তু ছবি তোলার জন্য কোনো পারমিশন নেই, যেটার কারণে আমার খুবই মন খারাপ হয়েছিল। আমার খুবই ইচ্ছে করছিল যে একটা অন্তত ছবি তুলি, বাট এটা কোনোভাবেই পসিবল না, কারণ এখানে কোনো ফুটপাতি নেই যেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলবো। শুধুমাত্র খুব ইমার্জেন্সি একটা চিকন করে লাইন আছে। তো টানেলটা ক্রস করেই দেখলাম এটা আমার অফিস, মানে হচ্ছে ইয়ংওয়ানের যে অফিস সেটা। তার মানে আমি টানেল দিয়ে যদি অফিসে আসা যাওয়া করি তাহলে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার বাসায় আসা যাওয়া করতে পারবো। তা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই মজা পেয়েছি আমি, সত্যি কথা বলতে। আর এই যে আমরা এখন আবার টানেলে ব্যাক করছি, ব্যাক করার রোডটাও আসলে অনেক সুন্দর ছিল। আমরা আরেকবার ট্রাই করেছিলাম যে একটু দাঁড়িয়ে ছবি তোলা যায় নাকি, বাট কোত্থেকে যেন সিকিউরিটি চলে আসলো, কোনোভাবেই আমরা পারলাম না ছবি তুলতে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, মেমোরি হিসেবে ভিডিওগুলো তো আছে, এগুলো দেখেই মনে করবো। এগুলো বলো কেন তোমার নেত্রী? আপনাদের ওখানে একটু লাইটটা একটু জ্বালান তো, পিছনের লাইটটা, পিছনের লাইট নেই, পিছনের লাইট জ্বালান, আপনাদেরকে একটু দেখা যাবে। লাইটটা জ্বালান না, দেখা যায় না তো। লাইট কই? টানেলের ভিতরে এসে সেটা বলেন ভিডিওতে কেমন লাগছে টানেল ঘুরে? গম লাগছে। এই যে পুরো রাস্তা আস্তে আস্তে যে করলেন, অথচ টানেলে আপনারা ঢুকলেন। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, এটাই কষ্ট খারাপ লাগে নাই? খুব খারাপ। না নাই বানাইছে চায়নারা, ইঞ্জিনিয়ারে। না, কার্যক্রম তো তাই না, সেটা দি বানাইয়ে। এই জন্যই হাসছে, যাতে কখনো ঠিক হবে না। এই পর্যন্ত টানেলে ঢোকার ভাগ্য হয়েছে। এই যে যাওয়ার কয়েকটা আর আসার কয়েকটা, ওই দিক থেকে আসার কয়েকটা। আমার মনে হয় টানেলের ভিতরে দাঁড়িয়ে অনেক কিছু। না 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 না, আমি তো দেখছি অনেককে ভিডিও করতে, কেন যাবে না? ক্যামেরা ও চুরি করে করে, এটা কোনো কথা? কয়েকটা অর্ধেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্ধেক হয়েছে। রেসিং তার ইয়া করে উগ্র খোলা পায় না। যে যাইতে যাইতে 500 আমরা একটু করে টাকা দিছি। গেলে তুমি এই পারেই থাকো, আমরা যাই, আমাদের তো থেকে আসি। অনেক কষ্ট লাগে। তুমি যাও, কবি বাইরেটা কক্সবাজার ওই ডান দিক দিয়ে পাঠাতে যাও। অনেক বেশি এত তাই তো কমার্শিয়াল ভেহিকেল থেকে, মানে কোনো ভেহিকেল থেকে আসলে নেওয়া না, এই সামান্য একটু 2 মিনিট 3 মিনিটের পর এগুলো তো সব ফাঁকা। এইখানে দাঁড়ানো যাবে না, মানে কেউ যাইবো কই হাতে কই? হ্যাঁ যাইবো। শিখে দাও, বাথরুম করতে দিত। আরে আপনারা কেউ বলতেন যে আমার খুব ইমার্জেন্সি নামতে হবে, কেউ একটু বলতেন আমার ইমার্জেন্সি নামতে হবে, বা কারো প্রেশার হাই হয়ে গেছে, এখন অক্সিজেন নিতে হবে, গাড়ি থেকে বের হয়ে করতেন একটু নাটকও করতে দিবে না? আরে বুঝো নাই, মানে হচ্ছে আরে বুঝো নাই, যে কোনো একজন অসুস্থ থাকতো আর কি, ওকে ঠিক করতে করতে বাকিরা ছবি তুলে ফেলতাম। আমরা এখন ডিনার করতে যাব, আমাদেরকে একজন প্রমোশনের ট্রিট দিবে। তো সবার প্রথমে আমরা চলে গেলাম গ্রিন শ্যাডোতে, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম আরেকদিন, বাট ওখানে প্রোগ্রাম চলছে যার কারণে ওখানে আমরা আর বসতে পারলাম না। আমরা চলে গেলাম ঘরোয়াতে, সেখানে আমরা ডিনার করে নিলাম। ডিনার কমপ্লিট করার পর আমরা প্ল্যান করেছিলাম যে একদম ভোরবেলা আমরা পতেঙ্গা যাব, কারণ হচ্ছে সবাই সকালের ভিউটা দেখতে চায়। এটা নিয়ে হলো একটা ঝামেলা, জারিফ রাগ করে চলে গেল আর ওকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার একটু মন খারাপ। তো জারিফ ফাইনালি আসলে আমার বাসায় এসেছিল, ওখান থেকে ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে আবার হোটেলে পাঠিয়ে দিয়েছি। তো এরপরে আমি ফ্রেশ হয়ে নিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।